আজকের ভুটান এক্সপ্লোরটা ছিল একটু ডিফারেন্ট বলার কারণ হচ্ছে আজকে ভুটানের বেশ কয়েকটা আবহাওয়া দেখেছি। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো আলো ঝলমলে রাস্তা। আমরা ভুটানে ঘুরতে আসাতে যেন ভুটান তার বহু রূপ ধারণ করেছে। আর ভুটানের এত রূপ দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার পেসা ওসল ট্রিপ এইটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুটানে এসে ভুটানের কত রং দেখতে পারলাম। ভুটানের গা জুড়ে যে এত রকমের রং আছে সেটা হয়তো আমার নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। আজকে যাব আমরা ভুটানের পাহাড়ে। যদিও আমরা পাহাড়েই আছি, কিন্তু এর অনেক উঁচু পাহাড় আজকে দেখতে যাব, যেখানে আছে মেঘের রাজ্য। আর মেঘের রাজ্যে গিয়ে দুজন মিলে হারিয়ে যাব, সাথে কিন্তু আপনাদেরও নিয়ে যাচ্ছি। তাই তো খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি আমার ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ দেখলাম। আর ভিউ দেখার পর একটু ফ্রেশ হয়ে নিচে চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। এসে দেখি অলরেডি আমাদের ব্রেকফাস্ট রেডি। ভুটানের মানুষগুলো খুব টাইম মেনটেন করে। ওনারা রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আর খুব ভোর করেই তারা ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে তারা তাদের প্রার্থনা শেষ করে চলে আসে যার যার কর্মস্থলে। ভুটানের মানুষগুলো খুবই শান্তিপ্রিয় মানুষ, তারা খুবই নিরিবিলি থাকতে পছন্দ করে। তাই তো আপনি ভুটানে আসলে খুব জোরে কোনো কিছুই শব্দ শুনতে পারবেন না। দেখে আমাদের ব্রেকফাস্টটাও আজকে খুব মজার ছিল। সবজি, ডিম, পরোটা ছিল। হালকা পাতলা অনেক রকমের নাস্তা থাকলেও আমি সেটাই স্কিপ করি। আমি চেষ্টা করছিলাম একটু হেভি কিছু নেওয়ার। আর এদিকে নাস্তাটা শেষ করে আমি 1 কাপ চা নিয়েছিলাম, আর ইব্রাহিম ফ্রেশ ফ্রুট নিয়েছিল। ওদের ফ্রুটস গুলো খুবই ফ্রেশ হয় আর অনেক টেস্টিও বটে। আমি যতটুকু জানি পাহাড়ের ফলগুলো একটু খেতে বেশি টেস্ট হয়। নাস্তাটা শেষ করে আমি একটু আমাদের হোটেলের সামনের রাস্তায় চলে এসেছিলাম 5-10 মিনিট হাঁটাহাঁটির জন্য। আর এসেই দেখি এত সুন্দর কুকুরগুলো দৌড়াদৌড়ি করছে। আপনি ভুটানে আসলে এরকম রাস্তায় অনেক সুন্দর সুন্দর কুকুর দেখতে পারবেন। এদেশের কুকুরগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। এদিকে কুকুরগুলো দেখার পর আমরা রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে যাই ভুটানের ধ্বজলা দেখতে যাওয়ার জন্য। ধ্বজলা মিন্স হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ। যেহেতু এবার আমরা একটা গ্রুপ ট্যুরে গিয়েছিলাম, তাই তো সবাই মিলে যখন বড় একটা বাসে করে এরকম গান বাজাতে বাজাতে রাস্তার দুই পাশের এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়া হয়, তখন কিন্তু সময়টা আরো অনেক ভালো কাটে। আর আমাদের গ্রুপে যারা ছিল তারা খুবই ফ্রেন্ডলি ছিল। গ্রুপের অনেকের বয়সের তারতম্য থাকলেও মেন্টালিটির কোনো তারতম্য ছিল না। দেখলে মনেই হয়নি যে তারা আমাদের থেকে এতটা সিনিয়র। আসলে আমাদের গ্রুপের সবাই অনেক ভালো ছিল। আর আমাদের গ্রুপের যে লিডার ছিল দিদার ভাই, তিনি থাকাতে তো আমাদের এই গ্রুপ টুরটা আরো বেশি সুন্দর হয়েছিল আর অনেক আনন্দময়ও হয়েছিল। সবাইকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা সবাই ছিলেন বলেই আমাদের এবারের ট্যুরটা এতটা সুন্দর হয়েছে। যাই হোক গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা ভুটানের ধ্বজলায় চলে এসেছিলাম। হয়তো আমার স্পেলিংটা একটু ভুল হচ্ছে, সঠিক নামটা কেন জানি আমার মুখ দিয়ে আসছিল না। আসলে ওদের নামগুলো এরকম ছিল। যাই হোক, ওদের ভাষায় এটা ধ্বজলা হলেও আমাদের ভাষায় ছিল এটা স্মৃতিস্তম্ভ। আমাদের গার্ড মিস্টার ট্যাসি আমাদেরকে বলল 2003 সালে ইন্ডিয়ার সাথে যে কোনো একটা আক্রমণে তাদের দেশের প্রায় 103টা সেনা সদস্য মৃত্যুবরণ করে, আর তাদের সেই স্মৃতিচারণেই এই স্মৃতিস্তম্ভগুলো তৈরি করা। এখানে এসেই দেখি পুরোটা স্মৃতিস্তম্ভ যেন মেঘের মধ্যে ডুবে আছে। আর এটা যেহেতু ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচু ছিল, এখানে ওঠার পরে আমার তো একটা পর্যায়ে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। প্রথমে আমি মনে করেছিলাম যে একাই আমার এই সমস্যা হচ্ছে, পরে শুনতে পারলাম না, আমাদের গ্রুপের অনেকেরই এই সমস্যাটা হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে থাকার কারণে এখানে হয়তোবা কিছুটা অক্সিজেনের অভাব ছিল, এ কারণে হয়তো আমাদের এই সমস্যাটা হয়েছে। প্রথমে গিয়ে তো দেখেছিলাম পুরোটা স্মৃতিস্তম্ভ মেঘে ঢাকা, তারপর হঠাৎ করে গুড়ি গুড়ি করে বৃষ্টি নামা শুরু হয়। আর আমার মনটা এদিকে খুবই খারাপ হয়ে যায় যে আমি এত সুন্দর একটা ড্রেস পরে গিয়েছি,
কিন্তু আমি খুব ভালো করে কিছু ছবি নিতে পারলাম না। আমি আসলে মেনলি এরকম একটা ড্রেস পরেছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি নিব বলে কয়েকটা ছবি নেওয়া শুরু করলাম। দেখলাম যে অঝরে বৃষ্টি নেমে পড়লো। এই একটা ক্যাফে ছিল আর ওই ক্যাফেতে চলে আসি। আর আমার মন ভালো করার জন্য ইব্রাহিম আমাকে এরকম পেস্ট্রি কিনে দেয়। পেস্ট্রিটা খেয়ে একটা কফি খেয়ে আমরা পুনরায় আবার বাসে চলে আসি। আসলে এই প্লেসটা আমরা খুব ভালো করে ঘুরে দেখতেই পারিনি। আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, ওইখানে বৃষ্টি কমার কোনো নামগন্ধই ছিল না, তাই তো ওইখানে আর সময় নষ্ট না করে আমরা চলে আসি অন্য একটা প্লেসে। আর এখানে এসে দেখি একদমই বৃষ্টি নাই। আর এখানে এসেছিলাম আমরা ভুটানের একটা পাহাড়ি বাজারে। আর এখানে এসে ভুটানের অনেক পাহাড়ি সবজি ফলমূল দেখতে পেলাম। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন ভুটানের মানুষেরা মরিচ খায় সবজি হিসেবে। ওদের মরিচগুলো দেখতে বড় বড় হলেও এতে একদমই ঝাল নেই। আমি তো ভুটানের মরিচের একটা সবজির নামও শিখেছি। ওই খাবারটার নাম হচ্ছে ইমু দাতসুন। যদিও আমাদের হোটেলের বুফেতে একদিন রান্না করেছিল, আমি খেয়েছিলাম, আমার কাছে টেস্ট একদমই ভালো লাগেনি। ভুটানের সবজিগুলো অনেক ফ্রেশ। আর যেহেতু ভুটানে কোনো প্রকার জীব হত্যা নিষেধ, তাই তো ভুটানের বেশিরভাগ মাছ মাংসই তারা পারচেস করে ইন্ডিয়া থেকে। মূলত তারা সবচাইতে বেশি শাকসবজি বেশি খায়। ভুটানের প্রায় বেশিরভাগ প্রোডাক্টগুলোই আমি দেখলাম আশপাশের বন্ধু দেশগুলা থেকেই আনা। ভুটানে বড় ধরনের কোনো শিল্প কারখানাও আমি দেখলাম না। অ্যাকচুয়ালি ভুটানের লোকজন মনে করে যে যত বড় ইমারত হবে তাদের পরিবেশ তত বেশি নষ্ট হবে। ভুটানি মানুষজনগুলো পরিবেশ রক্ষার্থে অনেক সচেতন। আর ওনারা এত পরিমাণ সচেতন দেখে ওনাদের পরিবেশ এত সুন্দর আর এত সুন্দর সাজানো গোছানো। তাদের আর্টিফিশিয়াল জিনিসপত্র খুবই কম, তাদের সবকিছুই প্রকৃতি থেকে আসা। তো গাইস, এই ছিল আজকে ভুটানের তৃতীয় দিনের ঘোরাফেরা। আরও কিছু ভিডিও আছে যেগুলো পরবর্তীতে আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওগুলো সব আপনারা দেখবেন। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন নতুন ভিডিও দেখতেও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ভুটানের নতুন কোনো এপিসোডে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।